এই মুহূর্তে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একটা দলে ১১ জনের মধ্যে ৮ জনই বিদেশি। এটা আমার মনে হয়েছে টু মাচ। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে। এইটা কিন্তু আবার আমার কাছে কেন যেন মনে হয়েছে খুব এর যৌক্তিকতা প্রশ্ন তুলতেই পারে। ফেডারেশন কেন ক্লাব ফুটবলের আর্থিক দায়িত্ব তারা নিতে চাইবে? ক্রিকেটের কোয়াব আছে, এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার আগে যে প্রেক্ষাপটগুলো ছিল তাতে ক্রিকেটের কোয়াব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কিন্তু ফুটবলেরও একটা কোয়াব আছে। কোয়াব, সেই ফুটবলের কোয়াব ফুটবল ফেডারেশনে গেছে, মানে ফুটবলারদের যে সংগঠন বাংলাদেশের, তারা তাদের ৬ দফা দাবি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। সেখানে তারা ৬টা দাবি তুলে ধরেছে। সেই দাবিগুলোর কিছু দাবি খুবই যৌক্তিক, কিছু দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। সেগুলো আসলে কতটা যৌক্তিক, তার চেয়ে বড় কথা, একটা লিগ চলছে, লিগটা যে পর্যায়ে আছে সে পর্যায়ে এরকম দাবি দেওয়া নিয়ে ফুটবল ফেডারেশনের ফুটবলারদের যাওয়াটার যৌক্তিকতা নিয়েও আপনার প্রশ্ন উঠতে পারে। কারণ এগুলো সাধারণত প্রি সিজন মৌসুম শুরুর আগে, দলবদলের আগে করলে বোধহয় বেশি ভালো হতো। যাই হোক, ভালো মন্দ পরে, কিন্তু তাদের দাবি দেওয়াটা সবচেয়ে বড় দাবি কী ছিল? আজকে যে ফুটবলাররা, বুধবারে যে ফুটবলাররা গিয়েছিলেন, ফুটবল ফেডারেশন তাদের ৬ দফা দাবি জমা মানে দিয়ে এসেছেন। তার মধ্যে একটা বড় ছিল বিদেশি কোটা কমাতে হবে, স্থানীয় ফুটবলারদের সুযোগ বাড়াতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা দাবি তাদের। এটাই আসলে একটা বড় চিন্তার বিষয় তাদের। বাংলাদেশে এই মুহূর্তে চলতি মৌসুমে ঘরোয়া ফুটবল আমরা যেটা দেখছি, সার্কভুক্ত দেশগুলো থেকে আসা ৫ জন ফুটবলার সর্বোচ্চ খেলাতে পারবে এক একটি দল তার একাদশে। একই সঙ্গে ৩ জন এই সার্কভুক্তের বাইরেও বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। সেই হিসাবে ১১ জনের মধ্যে ৮ জনই বিদেশি খেলোয়াড় হয়ে যাচ্ছে একটা ক্লাবের একাদশে। তো এই সুযোগটা সবচেয়ে বেশি যারা নিচ্ছে, সবচেয়ে মানে ভালো উদাহরণ মানে চট করে যদি একটি নাম বলতে হয়, ব্রাদার্স ইউনিয়ন। তারা প্রথমে নেপালি খেলোয়াড়দের নিয়ে এসেছিল, পরে পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে এসেছে। এই ব্রাদার্স কিন্তু ক্যাসপারকের মতো প্রবাসী ফুটবলার এসেছিল তাদের ক্লাবে, তাদের অভিজ্ঞতা ভালো হয়নি, ক্যাসপাররা ফিরে গেছে। কিন্তু পাকিস্তানি খেলোয়াড়দের উপর তারা খুব ভালো আস্থা রেখেছে, এবং পাকিস্তানি খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম করছেন, গোল দিচ্ছেন পাকিস্তানি ফুটবলার। ভাবা যায় পাকিস্তান ন্যাশনাল টিমটা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের অবস্থানটা নিশ্চয়ই জানেন। বাংলাদেশও আমার মনে হয় বলে কেউ পাকিস্তান দলকে হারাতে পারবে। সেই পাকিস্তান থেকে আসা খেলোয়াড় আমাদের ঘরোয়া লিগে গোল দিচ্ছেন নিয়মিত। ফুটবলারদের, অনেক ক্লাবে স্থানীয় ফুটবলারদের স্ট্যান্ডার্ড কত নিচে নেমে গেছে, এটা একটা বিষয়, কিন্তু বিশেষ ব্যাপার। তারপরেও মনে করি যে বিদেশি কোটাটা আছে এই মুহূর্তে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে, একটা দলে ১১ জনের মধ্যে ৮ জনই বিদেশি। এটা আমার মনে হয়েছে টু মাচ, এটা একটু বেশি মনে হয়। এখানে আরেকটু ব্যালেন্স করা উচিত ছিল। সার্কভুক্ত হতে পারে ৩ জন সর্বোচ্চ, সার্কের কোটা থেকে আসা বিদেশি খেলোয়াড় হবে মানে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান বা পাকিস্তান, এরকম দেশ থেকে আসা হতে পারে ৩ জন। এর বাইরে যে বিদেশি খেলোয়াড়রা থাকবে এই সার্কের বাইরে, তারা হতে পারে সর্বোচ্চ ২ জন। মানে ১১ জনের খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ৫ জনও যদি বিদেশি খেলোয়াড় থাকে, সেটা আমার মনে হয় খুবই ভালো ব্যালেন্স হতে পারে একটা টিমে। লোকাল ফুটবলারদের যে দাবিটা বা তাদের যে চাওয়াটাও পূরণ হতে পারে, তাদের সুযোগের সম্ভাবনাটাও বেড়ে যেতে পারে। তবে এখন যে অবস্থা তৈরি হয়েছে, এখানে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসতে পারে। স্থানীয় ফুটবলাররা বলছেন তাদের সুযোগ সংকুচিত হয়ে পড়ছে, দিন দিন কমে আসছে। এতে তাদের নিজেদের মেলে ধরার সুযোগটা তারা কম পাচ্ছে। নিজেদের ঘরোয়া ফুটবলে যদি তারা নিজেরা ভালো না খেলতে, মানে খেলা ভালো করে সুযোগ না পায়, তাহলে তারা ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করবে কীভাবে? খুবই ভালো, মানে ভ্যালিড রিজন। কিন্তু ভ্যালিড রিজনের পিছনেও আমি বলবো উদ্দেশ্যটা ঠিক আছে তো। মানে এই খেলোয়াড় যারা আসলেন, তারা নেহাতি মন থেকে এসেছেন তো, বা তাদের পেছনে আবার কেউ নেই তো? এই প্রশ্নগুলো কিন্তু এসে যাচ্ছে। কেন এসে যাচ্ছে? যে দলগুলো সার্কভুক্ত খেলোয়াড়দের খেলাচ্ছেন বেশি, মানে ১১ জনের ৮ জনই বিদেশি খেলোয়াড় খেলাচ্ছেন, লাইক ব্রাদার্স, স্পোর্টিস, পুলিশ এফসি, বসুন্ধরা অবশ্য অতটা নয়। কিন্তু যারা বেশি খেলাচ্ছেন, মানে যে দলগুলোতে স্থানীয় ফুটবলারদের সুযোগ কম মিলছে, সেই ফুটবলাররা, সেই ক্লাবের ফুটবলাররা কিন্তু দাবি দেওয়া নিয়ে আসেনি খুব একটা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পেছনে তাহলে অন্য খেলা নেই তো? যাই হোক, এইরকম বিষয়গুলো আসছে। তবুও আমরা সাদা চোখে ধরে নিচ্ছি ফুটবলারদের দাবিটা ভ্যালিড। তারা চাচ্ছে স্থানীয় ফুটবলার, যারা লোকাল ফুটবলার, তারা চাচ্ছে তাদের সুযোগ সুবিধা, তাদের সুযোগটা যেন বেশি থাকে, বা তারা যেন পর্যাপ্ত সুযোগ পায়। তারা তাদের নিজেদের কোয়ালিটি বা নিজেদের কোয়ালিফিকেশন, যে যোগ্যতা, তাদের মান, তারা সেই অনুযায়ী তারা সুযোগ পেতে, নিশ্চয়ই সেই অনুযায়ী কোচ তাদের সুযোগ দেবে সব ক্লাবগুলোর। কিন্তু কোটাটা, তাদের পথটা আরও সংকুচিত করে ফেলছে। এই কোটাটা
রিকনসিডার করার একটা সময় এসেছে। আমি মনে করি এটা আসলে একটা যৌক্তিক, তবে আরও যাচাই বাছাই করে বাংলাদেশের মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনটা আরও যাচাই বাছাই করে যুক্তি পক্ষে বিপক্ষে অনেক বিষয় তারা দেখবে, দেখে একটা ভালো সিদ্ধান্ত দেবে। একটা পয়েন্ট বলেছে 5 নম্বর পয়েন্টটা, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে। এইটা কিন্তু আবার আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই দাবিটা প্রশ্ন তুলতে পারে এই কারণেই যে এটা যৌক্তিকতা। ফেডারেশন কেন ক্লাব ফুটবলের আর্থিক দায়িত্ব তারা নিতে চাইবে? সারা পৃথিবীর যে ওয়ার্ল্ড ফুটবল আমরা ক্লাব ফুটবল দেখি সারা পৃথিবীতে, সেখানে ক্লাবগুলোর আর্থিক দায়িত্ব ফুটবল ফেডারেশন কতটাই বা নিতে দেখি আমরা, কোথায় দেখি? প্রফেশনালিজম থাকবে ক্লাবগুলোর, যেহেতু কিনে নেয় খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব ক্লাবগুলো দেখবে বাহুপে, বরং এখানে কিছু স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, ক্লাবগুলো তাদের যেসব শর্তাবলী আছে, যেসব নিয়মাবলী আছে সেগুলো মানছে কিনা, এইগুলো তদারকি করবে। ফুটবল ফেডারেশন তো আসলে তদারকির ভূমিকায়, মনিটরিংয়ের ভূমিকায়। তারা যদি প্রত্যেকটা ফুটবলারের আর্থিক নিরাপত্তা দিতে চায়, আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে এটা ভেরি টাফ। বাট বাকিগুলো অনেক কিছুই কনসিডার করতে পারে বাহুপে। হ্যাঁ, বিদেশি খেলোয়াড়দের কোটা কমানো, লিগে দলের সংখ্যা বাড়ানো, তারপরে স্থানীয় খেলোয়াড়দের উন্নয়ন কার্যক্রম, দেশীয় খেলোয়াড়দের অধিক খেলার সুযোগ, এই দাবিগুলো আমি মনে করি বাহুপে অবশ্যই আলোচনা করতে পারে, কনসিডার করতে পারে এবং মেনেও নিতে পারে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে আমি মানে বুধবারে আমরা দেখলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাংলাদেশ স্থানীয় ফুটবলাররা দৌড়ঝাঁপ করছে। তবে আমরা চাইবো নেক্সট সিজনের আগে এই বিষয়গুলো একটা ভালো সুরা হোক, সমাধান হোক, এবং খেলোয়াড়দের যেন ইন্টেনশনটা ঠিক থাকে এবং তাদের দাবিটা কোনো যৌক্তিক থাকে। স্থানীয় ফুটবলারদের এই দাবি দেওয়ার বিষয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলের আমরা যে প্রদীপের নিচে অন্ধকার বলি, আমাদের জাতীয় দল নিয়ে আমরা অনেক উন্মাদনায়, অনেক আশায় বুক বেঁধেছি। আমাদের অনেক ভালো মানের প্রবাসী ফুটবলার এসেছে, হামজা চৌধুরীরা এসেছে। তার বিপরীতে আমাদের ঘরোয়া ফুটবলটা কিন্তু ততটাই আধারে ভরা। মান, তাদের সুযোগ সুবিধা, আরও অনেকে যে স্থানীয় খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না, তারা নিজেদেরকে ভালো মতো নিজেদের পারফর্ম করতে পারছেন, এই যে বিষয়গুলো আসছে। আরও নিচে যদি যান, আরও ফুটবলের নিচের স্তর, যত আমাদের নিচের স্তরে যাওয়া যায় ততই যেন বেশি বিশৃঙ্খলা, ততই বেশি যেন অন্ধকার দিকগুলোই আমরা বেশি দেখি। তাদের খেলোয়াড়দের মান, সেখানে খেলার মান, আরও অনেক অনেক বিষয়, এমনকি বেটিংয়ের মতো একটা বিষয়ও খুব বারবার উঠে আসে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি। যাই হোক, এগুলো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের এই অন্ধকার দিকগুলো বা এই পিছিয়ে থাকা বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা কীভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ক্লাবগুলোর সঙ্গে বসে এই জায়গাগুলো যতদিন না উন্নতি হবে ততদিন কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে স্থায়ী কোনো মানে আমরা উন্নতি বা আমরা যতই বড় মানের ভালো মানের ফুটবলার বাংলাদেশে আনি না কেন, বা প্রবাসী ফুটবলার, অরিজিন ফুটবলার, নিচের এই দিকগুলো আমাদের যতদিন না উন্নত হবে, ভালো না হবে, আমাদের ফুটবলে পিছিয়ে পড়া একটা জাতি হিসাবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের সে অবস্থানে ওই পিছিয়ে থাকতে হবে। র্যাঙ্কিংয়ে কখনো আমরা খুব বেশি উন্নতি করতে পারবো না।